2001 সালের পরে যেই সরকার ছিল সেই সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ছাত্রলীগ তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছিল। ছাত্রলীগ 1/11 এর পরে যেই দানব সরকার এসেছিল সেই সরকারের বিরুদ্ধে, সেই জান্তা সরকারকে বিরুদ্ধে আন্দোলন করেছে। তারপরে 5 বছর পর রাজনৈতিক ধারাবাহিকতায় আবার নির্বাচন হবে। সেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা দেখেছিলাম কত ধরনের তাল বাহানা করা হয়ে বারণ করার পর তুলে নিয়ে গেছে। কিভাবে তোলে? আমরা টাকা বৈধ টাকা উঠাইতে পারি না। মনিরুজ্জামান ভাই, আমি আপনাকে একটা বিষয় নিশ্চিত করি, সেটি হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ছিল না। সেই প্রোগ্রামে প্রসঙ্গতই ছাত্রলীগের বিষয়ে আলোচনা হয়েছিল এবং উনি যে কথাটা বলেছেন, উদ্ধৃতি করেছেন, সেটা হচ্ছে দেশপ্রেম এবং মূল্যবোধ তৈরি করতে হয় ছাত্র জীবন থেকে। আর ছাত্রলীগের যেহেতু জনসভা ছিল, ওনার বক্তব্য ছিল যে এই কাজটি ছাত্রলীগে এই কাজটি করতে পারে এবং যেহেতু এটা মাদ্রাসার প্রোগ্রাম ছিল সেই কারণেই উনি মাদ্রাসাকে ফোকাস করেছেন। আসলে আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি, বাংলাদেশের উদ্বোধন, স্বাধীন বাংলাদেশের এই স্বাধীনতা সবকিছুর পিছনেই এবং আমাদের যতগুলো অর্জন সবকিছুর পিছনেই কাজ করেছে ছাত্র রাজনীতি এবং ছাত্র সংগঠনগুলোই। ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭১ স্বাধীনতা, তারপরে স্বৈরাচার বিরোধী এরশাদের পতন, সবকিছু ছাত্র সংগ্রাম পরিষদ এবং ছাত্রলীগ এবং ছাত্র সংগঠনগুলাই করেছে। সেই কারণে এক জাতি গঠনের জন্য, যদি মূল্যবোধ তৈরির জন্য উনি যথার্থই বলেছেন, ছাত্র অবস্থায় থেকেই ছাত্র রাজনীতির মধ্য দিয়ে তাকে বেড়ে উঠতে হবে। এখন দেখা যাচ্ছে আমরা যদি এই কওমি মাদ্রাসা বলেন বা আলিয়া মাদ্রাসা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্রলীগ এবং অন্যান্য যে গণতান্ত্রিক ধারার ছাত্র সংগঠনগুলো রয়েছে অনেক ধরনের বিতর্ক রয়েছে ছাত্রলীগ নিয়ে, তো সেখানে কওমি মাদ্রাসা ও ছাত্রলীগ কি ধরনের বিতর্ক রয়েছে? ছাত্র কি কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত? ছাত্রলীগ বিতর্কটা কি ধরনের? ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে মানে দখল করে রেখেছে। ছাত্রলীগ মানে বিভিন্ন ধরনের চাঁদাবাজির সাথে আমরা শুনতে পাই যে চাঁদাবাজির সাথে জড়িত আছে। পত্রিকায় আসে, পত্রিকায়, এটা তো আমার নিজের বানানো কিছু না, আপনিও নিচে পত্রিকায় দেখেন। আমি আপনাকে বলতে চাই, ছাত্রলীগ হচ্ছে আপনার ৬২ শিক্ষা আন্দোলন করেছে, ছাত্রলীগ ৬৯ গণ অভ্যুত্থান করেছে, ছাত্রলীগ ৭১ স্বাধীনতা দিয়েছে, ছাত্রলীগ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, ছাত্রলীগ সর্বোপরি স্বৈরাচারী 2001 সালের পরে যেই সরকার ছিল সেই সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। ছাত্রলীগ তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছিল। ছাত্রলীগ 1/11 এর পরে যেই দানব সরকার এসেছিল সেই সরকারের বিরুদ্ধে, সেই জান্তা সরকারকে বিরুদ্ধে আন্দোলন করেছিল। আপনি ছাত্রলীগ কোথায় চাঁদাবাজি করছে, কি করছে, সেটি তথ্য আমার কাছে নেই। তবে আমি আপনাকে এই কথা বলতে পারি, ছাত্রলীগ এখন এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম একটা সংগঠন হিসেবে কাজ করছে। এবং পাশাপাশি আমি বলতে পারি, যখন আমি ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম, তখন ছাত্র দলের প্রেসিডেন্ট যিনি ছিলেন, তখন সেই সময় তাদের বয়স ছিল 40 থেকে 50 বছরের মধ্যে। পিন্টু ভাই বা লালটু ভাই যারা ছাত্র দলের তখন নেতৃত্ব ছিলেন, জননেত্রী শেখ হাসিনাই ছাত্রলীগকে 29 বছরের বয়স সীমার মধ্যে এনে প্রথম ছাত্রদের হাতে ছাত্র রাজনীতি দিয়েছিলেন। সুতরাং ছাত্রলীগ ছাত্র ছাড়া অন্য কেউ করার কোনো সুযোগ নেই। অন্যান্য সংগঠনে, আমি কারো নাম মেনশন করবো না বারবার, অন্যান্য সংগঠনের সুযোগ রয়েছে, যেহেতু তারা 40-50 বছর পর্যন্ত ছাত্র সংগঠন করার সুযোগ রয়েছে। ছাত্রলীগে একমাত্র সংগঠন এখন ছাত্রদের মধ্য থেকেই ছাত্রলীগের নেতৃত্ব উঠে আসে। সুতরাং আপনি যেই প্রশ্নটি এখন উত্থাপন করেছেন, এটি একেবারেই ছাত্রলীগের সাথে কোনো সম্পৃক্ততা নেই এবং এটার কোনো মিল নেই। পাশাপাশি আমি একটি বিষয় মনিরুজ্জামান ভাই বা উনি বলেছেন, অন্য আলোচক উনি বলেছেন, সেটি হচ্ছে সরকারের বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। আমি বলবো, এবং বর্তমান সরকারের নির্বাচন এবং ভোট নিয়ে কথা বলেছেন, আমি বলবো জননেত্রী শেখ হাসিনাই হচ্ছে একমাত্র গণতন্ত্রের মানুষকন্যা। এই কারণে বলবো, সেটা হচ্ছে আপনারা যদি দেখেন 1971 সালের পরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যতগুলো ইলেকশন হয়েছে, যতগুলো সরকার ট্রানজিশন হয়েছে, আপনি দেখবেন একমাত্র আপনি 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে একটি সরকার ক্ষমতায় এসেছিল।
তারপরে ইলেকশন কিভাবে হয়েছিল, তারপরে 91 সালে আমরা দেখেছিলাম একটি নির্বাচনের মধ্য দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হয়েছিল। তারপরে গণতান্ত্রিক ধারাবাহিকতা ইলেকশন আসলো 1996 সালে। আমরা সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার কথা আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো উত্থাপন করলেও সেই সময়কার সরকার সেটি মেনে নেয়নি, এবং যার ফলশ্রুতিতে অনেকগুলি হত্যাকাণ্ড হয়েছে, অনেক লোক অনেক প্রাণ দিতে হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য। আমরা দেখেছিলাম 15 ফেব্রুয়ারিতে একটি ইলেকশন করে সরকারে আবার থাকার জন্য পায়তারা করা হয়েছিল। এরপরে 1996 সালে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসে, এবং 5 বছর পরে 2001 সালে যখন 5 বছর সম্পূর্ণ হলো, একটি টেলিভিশন বক্তৃতায় হাসতে হাসতে ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকারের হাতে তুলে দিয়ে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। এরপরে আমরা দেখেছি 2001 সালের নির্বাচনে আবার বিএনপি পুনরায় ক্ষমতা আসলো। তারপরে 5 বছর পর রাজনৈতিক ধারাবাহিকতায় আবার নির্বাচন হবে। সেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা দেখেছিলাম কত ধরনের তালবাহানা করা হয়েছিল, এবং পরবর্তীতে আমরা আবার তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে নেমেছিলাম, এবং সেই পরবর্তীতে আমরা দেখেছি তাদের এই ক্ষমতা না ছাড়া পায়তারার কারণেই সেই সময় সেনা শাসিত সমর্থিত একটি সরকার এসেছিল। তারপরে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়, এবং 2009 সালে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে এদেশের মানুষ ভূমিধস বিজয় দিয়েছিল, আমরা প্রত্যেকে জানি। তারপরে সাংবিধানিক ধারাবাহিকতায় 2014 সালে আবার ইলেকশন আসলো। সেই ইলেকশনে আমাদের সকলে, আমি একটু স্মরণ করে দিতে চাই, সেই ইলেকশনে যেহেতু ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আদালত কর্তৃক বাতিল হয়ে গেল, তখন কিভাবে ইলেকশন হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেকগুলি প্রস্তাব দিয়েছিলেন, এবং তৎকালীন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন। আমরা দেখেছিলাম সেই ফোন প্রায় আধা ঘন্টা ধরে ফোন আলাপ হয়েছিল, এবং একদিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী কি প্রস্তাব দিয়েছিলেন, অন্যদিক থেকে তৎকালীন বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া কি উত্তর দিয়েছিলেন, এই দেশের প্রত্যেকটা মানুষ সেটা দেখেছে। তারপরে ইলেকশনে ওনারা আসেন নাই। এখন প্রশ্ন হচ্ছে, আমি ইলেকশনে দাঁড়িয়েছি, আমার প্রতিপক্ষ কেউ যদি ইলেকশন না করে, আমি কি তাকে জোর করে ইলেকশনে নিয়ে আসবো? সুতরাং সেই ইলেকশনে না আসার কারণে 2014 সালে আবার আওয়ামী লীগ মেজরিটি পায় এবং সরকার গঠন করে। তো আমি এই কথাটা বলতে চেয়েছি যে আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, এবং এই দেশে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা হয়েছে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই, এবং শেখ হাসিনাই একমাত্র নেত্রী যে হাসতে হাসতে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। আমি 2001 সালের কথা আবার স্মরণ করেছি। তো বাংলাদেশের এই নজির শেখ হাসিনা ব্যতীত আর কেউ রাখতে পারে না। সালে ম্যান্ডেট নিয়ে এসেছে। জি জি 2018 সালে এসেছে, 2024 সালেও এসেছে। হ্যাঁ, 24 সালে আমি তো আগে বলেছি বিএনপির মতো বড় একটি দল নির্বাচনে আসেননি। তো আমি ইলেকশনে এসেছি, আমি কি আমার প্রতিপক্ষ যে ইলেকশনে আসে নাই তাকে ইনভাইট করব, আপনি আসেন আমার সাথে ভোটে দাঁড়ান? আর গণতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতা ইলেকশন আসছে, ইলেকশন হবে। এখন আমি আগেই আপনাকে বলেছি সেটি এই 14 সালের ইলেকশনে কি ধরনের সরকার পদ্ধতি হবে, কিভাবে ইলেকশনটা হবে, সেই কারণেই বর্তমান প্রধানমন্ত্রী অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন, এবং আমি সেটি ইতিপূর্বে বলেছি, উনি ফোন করেছিলেন। এখন কথা হচ্ছে ইলেকশন কন্ডাক্ট করে নির্বাচন কমিশন। ইলেকশনের সময় সর্বময় ক্ষমতা থাকে নির্বাচন কমিশনের হাতে, সবকিছুর নির্বাচন কমিশনের অধীনস্থ থাকে। তো সুতরাং আমাদের যে নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান, আমরা অন্যান্য দেশের পৃথিবী, আপনি যে দেশে থাকেন সেই দেশে ইলেকশন কিভাবে হয়? সে দেশে কি তত্ত্বাবধায়ক সরকার একজন বসেন? তো সুতরাং আমার প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করতে হবে। তো অন্যরকম হবে দেশে তো। হ্যাঁ, আমার প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করতে হবে, প্রতিটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে, এবং নির্বাচন কমিশন ইলেকশন কন্ডাক্ট করবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে উনি বসেছিলেন, আলাপ করেছিলেন। আমরা দেখেছিলাম সেখানে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল সে আলোচনায় অংশগ্রহণ করেন নাই বা সহযোগিতা করেন নাই। আমাদের প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালী করতে হবে। তো সুতরাং আমি বলি যে জনাব জাহাঙ্গীর কবির নানক যথার্থই বলেছেন
বিএনপির যে শীর্ষস্থানীয় নেতৃত্ব, আমার মনে হচ্ছে তাদের সিদ্ধান্তের মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে, যেই কারণে রাজনীতিবিদ হিসাবে, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উনি আরেকজন রাজনীতিবিদকে কোনো পরামর্শ দিতেই পারেন। সেই দৃষ্টিভঙ্গি থেকে উনি যেটা বলেছেন যথার্থই বলেছেন। আরেকটি বিষয়, আমি বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে উনি বলেছিলেন, নানক ভাই সেদিন অনেক সাহসিকতা নিয়ে সেদিন সেই সংকট মোকাবেলা করার জন্য সেই স্পটে গিয়েছিলেন, অনেক দুঃসাহসিক নিয়ে। উনার কানের পাশ দিয়ে বুলেট গিয়েছে, আমরা টেলিভিশনে দেখেছি। ওই সংকটটাকে মোকাবেলা করার জন্য, উনি সেই পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেদিন সেখানে উপস্থিত হয়েছিলেন জীবনের ঝুঁকি নিয়ে। এবং ইতিমধ্যে আমরা সেই বিচার সম্পন্ন হয়েছে প্রায়, আমরা এবং প্রত্যেকটি বিচার সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এবং যারা সেই ষড়যন্ত্রের সাথে এবং সেই কর্মকাণ্ডের সাথে, সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, প্রত্যেকের বিচার হয়েছে। এবং ব্যানার্জি সম্পর্কে কথা বলেছেন, আমি বলি এই আওয়ামী লীগ সরকারের সময় সে যেই হোক, দুর্নীতি যার বিরুদ্ধে প্রমাণিত, যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাকে ছাড়া হচ্ছে না। তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই পুলিশের সাবেক আইজিপি দুদক অলরেডি তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দিয়েছে, বা অন্যান্য যাদের নাম আসছে। আমরা বিএনপি ক্ষমতায় ছিল, মনিরুজ্জামান বাবা হাসছেন, বিএনপি ক্ষমতায় ছিল, আমরা দেখি নাই অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের, আমি এরকম উদাহরণ দিতে পারবেন কিনা আমি জানি না। আপনি এই জন্য যে একেবারে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়ার পরও 80 কোটি টাকা ব্যাংক থেকে উঠাই নিয়ে যায়, ব্যাংকের এত সাহস। এখন আমার সেটা তদন্ত চলছে। 80 কোটি টাকা তার কোত্থেকে আসে, তার ব্যাংক লোন আছে, লাইব্রেরি আছে, সেগুলো স্টেটমেন্ট দিচ্ছেন, আমি সেই বিষয়ে যাবো না। সেটি তদন্ত হচ্ছে, বারণ করার পর তুলে নিয়ে গেছে, কিভাবে তোলে? না, আমরা টাকা বৈধ টাকা উঠাইতে পারি না। মনিরুজ্জামান, আমি আপনাকে একটা বিষয় নিশ্চিত করি, সেটি হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ ছিল না। এখন আপনার অ্যাকাউন্ট যতক্ষণ পর্যন্ত ফ্রিজ হবে না, আপনার অ্যাকাউন্ট থেকে আপনি লেনদেন করতে পারবেন, বরং আপনাকে উঠাইতে না দিলে সেটাই হয়তো অবৈধ কাজ। আপনি দুদক তদন্ত করবে, যখন অ্যাকাউন্ট ফ্রিজ হবে তখন আপনি যেতে পারবেন না। আপনি বিদেশ তখন যেতে পারবেন না যখন আপনার উপর কোনো এমবার্গো থাকবে, না থাকলে আপনি ফ্রি ফর মুভ। এখন বিষয়টা হচ্ছে আওতায় আনা হয়েছে, কিন্তু তদন্ত চলছে, কিন্তু সেরকম তো নিষেধাজ্ঞা ছিল না যে বিদেশ যেতে পারবে না, টাকা তুলতে পারবে না। এখন হ্যাঁ, এটা তদন্তের একটা স্টেজে গিয়ে তার নিষেধাজ্ঞা বা অ্যাকাউন্ট ফ্রিজ সেগুলি করতে পারে। এখন কথা হচ্ছে, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, এখানে দুর্নীতি যেই করুক, সুযোগ দিয়ে রেখেছে আর কি, যে এই সুযোগ এই সময়ের মধ্যে তুলতে পারবে, যেতে পারবে, এরপরে তুলতে পারবে না, এরপরে এটা আপনার বক্তব্য, এটা আপনি এভাবে বলতেই পারেন, কিন্তু আইন হচ্ছে আপনার যখন তার বিরুদ্ধে অভিযোগ আসবে, দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করে দিয়েছে, সেই সময় তদন্তকালীন সময় তার অ্যাকাউন্ট ফ্রিজ করা পর্যন্ত সে তার অ্যাকাউন্টে লেনদেন করতে পারে। আর উঠাইছে কি হয়েছে, যখন তদন্ত প্রমাণিত হবে তখন তাকে আবার সেগুলি রিকভার করে নেবে, গভর্নমেন্ট ফেরত নেবে যদি ফেরত নেওয়ার বিষয় আসে। আমরা দেখেছি মালয়েশিয়াতে জনাব তারেক রহমানের ভাই কোকো সাহেব, উনার টাকা মালয়েশিয়া থেকে গভর্নমেন্ট ফেরত নিয়ে আসছেন, এটা নজির আছে। দুবাইতে নিয়ে যেখানে ফেরত নিয়ে আসতে পারবে যখন প্রমাণিত হবে, সেটা তখনকার আলোচনার বিষয় হবে। তা আমি এই বিষয়, আরেকটা বিষয় আপনাকে, বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন, এই বিষয়টা উনি এনেছিলেন। বাকশাল আসলে কোনো রাজনৈতিক দল ছিল না, বাকশাল ছিল একটা সরকার ব্যবস্থার নাম, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এটি ছিল একটি সরকার ব্যবস্থার নাম। সে সময় উনি একটা জাতীয় সরকার গঠন করেছিলেন আওয়ামী লীগ সহ সকল দলকে ব্যান করে, ওইটা ছিল সরকার ব্যবস্থার নাম। এটা নিয়ে কোনো ধরনের অপপ্রচার করার কোনো সুযোগ নেই, বা কোনো মিস ইন্টারপ্রেট করার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। এটা ভিন্ন আলোচনা। এই বিষয়ে যদি আলোচনা করতে চান, আরেকটা সময় নিয়ে আরেকটা টক শো করবেন, আমি সেখানে যদি দাওয়াত দেন আমি থাকবো। এই বিষয়ে বাকশালের কি এবং কেন, এটা কর্মসূচি কি ছিল, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। আর জয় বাংলা, জি বলেন, জয় বাংলা, হ্যাঁ, উনি এই জয় বাংলা সম্পর্কে বলেছিলেন যে মানুষ জয় বাংলা বলতে দ্বিধা করতো, আসলে না। জয় বাংলা হচ্ছে আমাদের স্পিরিট। জয় বাংলা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবং জয় বাংলা বলেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নে মহাসড়কে নিয়ে গিয়েছেন। জয় বাংলা হচ্ছে আমাদের সকল কিছুর অনুপ্রেরণা। জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধু আমাদের জাতীয় স্লোগান, এটা আমাদের স্পিরিট। এটাকে অস্বীকার করলে জাতি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে,
গ্রস্ত হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে জাতি। স্বাধীনতার পরে বাংলাদেশে কোনো দ্বিধা বিভক্তির সুযোগ নেই।